দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। যখন কোনো অভিযোগে কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়, আইনের বিধান হলো তাকে ২৪ ঘন্টার ভেতরে আদালতে হাজির করা। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সেই আইনের ধার ধারেনি। তার সন্ত্রাসী বাহিনী কাউকে তুলে নিয়ে গেলে রাখা হতো গুপ্ত স্থানে। যাদেরকে নিয়ে যাওয়া হতো তাদের পরিবার সদস্যরা থাকতেন অধীর আগ্রহে। কেমন ছিল স্বৈরাচার শেখ হাসিনার গুপ্ত স্থান খ্যাত আয়নাঘর? কি বলছেন ভুক্তভোগীরা? ইকবাল চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, যার দেশের জন্য টানটা নিখাদ। তিনি নানা অসঙ্গতি নিয়ে লিখতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আওয়ামী লীগে এমনও ব্যক্তি মন্ত্রী আছে যিনি ৭১ সনে সরাসরি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কাজ করছে। এগুলো আমার কথা না, এগুলো ইতিহাসের কথা। এদের কাছে কথা হলো এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই সরকারে একমাত্র এই দলই একমাত্র মুক্তিযোদ্ধার হলো সোল এজেন্ট, আর কেউ নেই, তারাই। আর বাকি যারা আছে এরা ভুল পথে। ২০১৮ সালের ৭ই মে হঠাৎ করেই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী হানা দেয় রাতের আধারে ইকবাল চৌধুরীর বাসায়। আমার কাছে তো অমানবিক, কারণ আমার যখন নিয়ে গেছে, এখন তো কত ২০২৪ না, ২০১৮-তে ৬ বছর আগে, ৫.৫ বছর আগে। তখন তো আমি বয়স্ক লোক, 64 ইয়ার্স ওল্ড আমি ওই সময়। তো আমার মতো বয়সের লোক তো যে নিচে আরও তো হয়তো আমি বেশি হতে পারি বা আমার চেয়ে কম হইতে পারে, এই ডিফারেন্স হতে পারে। ইকবাল চৌধুরীকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধারণ হয় তার বাসার ক্লোজ সার্কিট ক্যামেরায়। আমার আমার ওয়াইফ ছিল প্রেজেন্ট, সিসিটিভি ফুটেজ আছে। আর কোনো আমার তো একটা এভিডেন্স, স্ট্রং এভিডেন্স, সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজ আর আমার ওয়াইফে তো ভিডিও করছে, এটা করতেই পারে, ওয়াইফ হাজবেন্ড করতেই পারে। রাতের আধারে ইকবাল চৌধুরীকে তুলে নিয়ে যাওয়ার পর তার সন্ধানে নামে পরিবার সদস্যরা। থানা, পুলিশ, আদালত, কোথাও তাকে খুঁজে পায়নি তারা। থানা দিদি কত কাছে দিদি রাখে না, দিদি নিচ্ছে না, নিচে পড়ে। থানাতে দিদি পড়ে, যেটা ইঙ্গের কথাটা বাসা আসে বলছে যে আপনি তো এটা করছে, এটা তো ধর না, আমরা পুলিশে কাজ করছি না, দাগ আমার ডিউটি করছে, আমরা করছি, তো এটা বেশি বলি না। আমার ওয়াইফের কাছে অনেকে ফোন করতে বুঝিনি। অন্ধকার প্রকোষ্ঠে ইকবাল চৌধুরীর উপর নেমে আসে অমানসিক নির্যাতন। আনাগর তো এটা একটা জীবন্ত কবরস্থান। আমার কবর দিতে, আমি মরছি না, আমার কবর দিয়ে রাখছে। আমি মানুষ মরছি না, কবরে নিয়ে আমার খাওয়ান দিতেছে। অসুখ বিষ হলো আমার ট্যাবলেট দেন, ফেরাসিটামল দিয়ে ফ্লেজ যা চাই। আর ওখানে বিছনা যে সার পোক আর মশার কামড়টাকে বলে। বন্দি থাকা অবস্থায় পাশের কক্ষ থেকে কান্নার আওয়াজে ইকবাল চৌধুরী বুঝতে পারতেন তার মতো আরও অনেকেই আছে সেই আয়নাঘরে বন্দি। রাতেবেলা চিৎকার, হসি, কান্না কাটে, হাতে অত্যাচার, যে মারলে যে পরে ওটা। আমি তো বয়স্ক লোক, কম বয়স্কের ছেলে যে মারছে, যে ওটা কারো ঝুলাইয়া, তোমারে ফাউঝু ঝুলাইয়া, আবার যে দই বেঁধে না, আমি সেটা আটকে দিছি, তো আটকে দিব, স্যার উল্টাইয়া উঠেছেন, ওদের অটোমেটিক ঝুলে গেছেন গা, মারছে। চিন্তা করে না বলি, শুনতাম, ভয় পেতাম। তুমি বিশেষ করে রাত্রেবেলা শুনতাম, আর কি দিনের বেলা শুনতাম খুব, রাত্রে বেশি শুনতাম। এই ভয় হতো, আরে খুনি মারে ফেলা, খুনি মারে ফেলা। 1 বছর কেটে যায় অন্ধকার ঘরে। তারপর হঠাৎ করেই ছাড়া পান ইকবাল চৌধুরী। জীবন্ত কবরস্থান এটা। আমি মানুষ, আমি রুমু রয়ে গেছে, আমার এদিকে ওয়াল, এদিকে ওয়াল, পিছন দিয়ে ওয়াল, কোনো ভেন্টিলেশন নাই। আমি ধরে নিয়েছি মনে 10-12 রুম হবে। পরে শুনলাম হাসিনুর আমার কাছে 10টা রুম এখানে। তো আমরা দুজনের আমি আসার পরে হাসিনুর সাহেব, আমি মারুন আলাপ, তখন বুঝলাম ইট ওয়াজ দেন ডিজিএফআই, ব্যাকসাইড ডিজিএফআই। ছাড়া পাওয়ার পরও মুখ খুলতে পারেননি ইকবাল চৌধুরী। যদি স্বৈরাচারের বাহিনী আবার তাকে ধরে নিয়ে যায়, এই একটা বছর যে আমার জীবনে নাই হয়ে গেল, আমার যে কি ক্ষতিটা, পারিবারিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি,
মোর কথা আমাকে দিতে হবে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বিচার, তিনটাই। তো আমারও দেবে, সবাই দেবে। আমি বলি বা কোন হাসিনা বলেন বা মানুষজন বা ব্রিগেডিয়ার আজমি তো উনি বলতেছে আমি মামলা করবো, এই গুন্ডা থেকে ধরতে বিচার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, সবাই দিয়ে সাবমিট হবে। আরেক মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, তিনিও স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে পড়েছিলেন। তাকেও রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনী। তাদের সাথে এক দফা যুদ্ধ হয় হাসিনুরের। আমি যখন রাতে আমার বন্ধুর বাসা থেকে নামি তখন দেখি 10-12 জনের মতো লোক আনুমানিক, আরও লোক ছিল, বাট আমার ক্লোজ ডিস্টেন্সে তারা দেখতেছে আমার দিকে আমার যেভাবে ঘিরে ফেলে এবং ক্লোজ হয়ে আসে, তখন আমি অস্ত্র বাই করি, আমার লাইসেন্স করা অস্ত্র। এক পর্যায়ে হাসিনুরকে গাড়িতে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সন্ত্রাসীরা। তারপর তার হাত ও চোখ বাঁধা হয়। এর সময় পিছন থেকে একজন কেউ এসে আমাকে আঘাত করে। আঘাত যারা করে সেই সিস্টেমটা ভিন্ন। তারা আমার হাতে অস্ত্রটা খেয়াল করে নাই, অস্ত্রটা পড়ে যায় ওখানে, আমাকে তারা ধরে চ্যাংদোলা করে বেঁধে টেঁধে নিয়ে চলে যায়। হাসিনুরকেও বন্দি করে রাখা হয় অন্ধকার ঘরে। তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। এখানকার পরিবেশটা সম্পূর্ণ অন্ধকার, 24 ঘন্টা লাইট জ্বলে, ভিতরটা প্রচণ্ড গরম, আলো বাতাস মানে বাতাস সূর্যের আলো নাই, বর্ষাকালে শেষ সেতে, আর ছাড় পোকা, মশা, মানে আপনাকে বোঝাতে পারবো না, ওই ইটসেলফ এটা ভয়ঙ্কর জায়গা। অন্ধকার ঘরেই বয়ে যেতে থাকে হাসিনুরের সময়। তিনিও শুনতে পান অন্য বন্দীদের উপর নির্যাতনের আওয়াজ। গুমের বেশ ভালো ইফেক্ট, 13 সালে বেশ সাফল্য আনে, যার অধিকাংশ তারা মেরে ফেলে। না মেরে যদি রাখা যায় সেম প্রক্রিয়ায়, খারাপ কি? তো সেম প্রক্রিয়ায় দীর্ঘদিন রাখার জন্য তারা এটাকে বেশ ডেভেলপ করে। বন্দিশালাতেই হঠাৎ করে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে দেখতে পান হাসিনুর রহমান। আমি বাথরুমে ফুটা থাকে, ফুটা উঠিয়ে দেখি ব্রিগেডিয়ার আজমিকে দেখলাম, বাকি লোকদেরকে তো আমি দেখছি। ব্রিগেডিয়ার আজমিকে ওইখানে একটাই হাইকমোড, তো স্যারকে হাইকমোডে নিয়ে আসার জন্য আনা হয়েছে। স্যার থাকেন পাশের কমপ্লেক্স, যেটা পুরনো কমপ্লেক্স, যে জয়েন্ট ইন্টারেকশন সেল বলি আমরা। কিভাবে ব্রিগেডিয়ার আজমিকে তার বাসভবন থেকে রাতের আধারে তুলে নেওয়া হলো, কিভাবে তার আয়নাঘরে কেটে গেল 8 বছর, তরুণ আইনজীবী সোহেল রানাকেও কিভাবে রাতের আধারে তুলে নিল শেখ হাসিনার বাহিনী, কিভাবে কাটলো তাদের এই বন্দিত্বের জীবন। উদীয়মান আইনজীবী সোহেল রানা 2015 সালের 10ই ফেব্রুয়ারি তাকেও তুলে নেওয়া হয় উত্তরা থেকে রাতের আধারে। তবে তার সাথে যাকে তুলে নেওয়া হয়েছিল, কিছু দূর যাওয়ার পরে তাকে ছেড়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা। একজন লোক আসলো, এসে বলল যে আপনি কি আইনজীবী সোহেল রানা? আমি বললাম জি। সাথে সাথে আর একটা গাড়ি চলে আসলো, হায়েস গাড়ি, বললো আপনি প্লিজ একটু উঠেন, কথা আছে। উঠিয়ে সাথে সাথে হ্যান্ডকাপ পরার সাথে সাথে মুখের কাভার দিয়ে দিল এবং চোখও বেঁধে দিল, ওটার উপর দিয়ে ইয়েগুলো মোবাইলগুলো নিয়ে নিল। বন্দি করে রাখা হয় এক অন্ধকার ঘরে। সোহেল রানা সূর্যের আলোরও দেখা পাননি। তারা ইলেকট্রিক শর্ট দিল, আর যখন রড দিয়ে এই পাইপ দিয়ে মারে, এগুলোর সেন্সেশনগুলো ছিল না আমার পায়ের। ক্লিপ লাগাও, ইয়ে করো, প্রসাবের রাস্তায় ক্লিপ লাগাও, ইয়ে করো, আবার ইলেকট্রিক শর্ট, করার কিচ্ছু নেই। চিৎকার, গরুর মতো চিল্লাচ্ছি, কোনো তাদের মায়া দেওয়া নাই, একটুকু মায়া দেওয়া নাই। অ্যাডভোকেট সাহেবরা শেষ কর, আজকে এর শেষ। হাত পিছনে বাঁধা, ফ্লোরে গরু যেভাবে কোরবানি গরু বেঁধে ফেলে রাখে, ওরকম থাকা যায়। বন্দি জীবনে বারবারই পরিবারের কথা মনে হতো সোহেল রানার। কি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল? আমার ওয়াইফ
মেনেই নিয়েছে যে সে মেরে ফেলেছে। আমার বড় ছেলেটাকে বলছে যে বাবা, বাবার জন্য দোয়া করিও, বাবা যেন জান্নাত পায়, হ্যাঁ আর তো বেঁচে নেই, এই বলে জড়ায় ধরে কাঁদতো। ছেলেটা তো একটু বোঝে, মেয়েটা ও বোঝে না, ও আমার হাতে খাবে এবং ও আমার বুকে ছাড়া ও ঘুমাবে। এই জিনিসটা আমার বুকটা ছিঁড়ে যেত। যে কষ্টের রজনী পার করতে হয়েছিল সোহেল রানাকে, তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানান তিনি। কারো নষ্ট করা খাবার তো ওরকমটাই। তো আমি দেখছি যে এগুলো কারো মাখানো ভাত বা ইয়ে আমি খেতে পারতাম না। এগুলো আতঙ্ক, ওগুলো চিল্লানি আপনি যদি শোনেন এত ভয়ঙ্কর, মনে হচ্ছে যে আমি জাহান্নামে চলে গেছি। আমার তো মনে হচ্ছিল আমি মানুষ না, আমি জন্তু জানোয়ার, বুঝছেন, পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি। 2015 সালের 6 জুন সোহেল রানাকে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি। হঠাৎ একদিন দুপুরের দিকে হবে, দিনের বেলা আসলো, এসে আমাকে তাড়াহুড়া করে ওখান থেকে খুলে নিয়ে গেল। ছোট একটা দরজার মতো হেলে ঢুকালো সবাইকে, হেলে ঢুকায় ভয়াবহ গরম, মনে হয় পুরোটা একটা আমাদেরকে একটা আবদ্ধ কোথাও জায়গায়। পরে ওখানে থাকলাম, তবু মনে হলো যে হ্যাঁ এবার জান্নাত পেয়েছি। তারপর থেকে মুক্তির আগ পর্যন্ত সেখানেই মানবেতর জীবন কাটাতে হয় সোহেল রানাকে। আমি যে ক্ষমা চাইবো বা ভুল স্বীকার করব সেটারও সুযোগ নাই, শুধু ইলেকট্রিক শর্ট দিতেই আছে। ড্রিল মেশিনের সাউন্ড আমি পেলাম, তো ড্রিল মেশিনটা আমার হাঁটুর উপরে দিয়ে রাখলো, বলে দিব দিব, মানে দিলেই কিন্তু ড্রিল মেশিন হাঁটুর মধ্যে ঢুকে যাবে। আমি যথেষ্ট কাকুতি মিনতি করতেছি, আমি এনজয় করে, তারা আমাকে যে টর্চার করা হচ্ছে তারা কিন্তু এনজয় করতেছে। সোহেল রানাকে গুমের খবর প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু তারপরও মুক্তি মেলেনি তার। দীর্ঘ 6 মাস 3 দিন পর রাজশাহী সীমান্তে ছেড়ে দেওয়া হয় সোহেল রানাকে। একবারে বসায় মাথাটা একবারে মাটির সঙ্গে মিশিয়ে একবারে মানে ভত্তা বানায় যেরকম, ওরকম করে দিয়ে বললো যে দিব, গুলি করে দিব। আমি তো ধরে আছি, আমি দোয়া পড়তে আছি, আমি যে এই গুলি করলো, এইগুলো বন্দুক কিন্তু এখানে একটা পিঠে একটা। তারপর গাড়ি স্টার্ট দিল, শুনতে পারতেছি আমি কিন্তু, কারণ ওইভাবেই আছি, কারণ রাতের বেলা তো নিস্তব্ধ হয়ে আছে। পরে গাড়ি বুঝতে পারলাম অনেক হাই স্পিডে গাড়ি টান দিয়ে চলে গেল। কারেন্টের যে পিলারগুলোর লাইট থাকে না, ওটা চোখে লাগলো, তাকাতে পারলাম না, কারণ 6 মাস আলোর মুখ দেখিনি। পরে একটা দেখি একটা ফলমূলের দোকান খুলেছে ওই মোড়টাতেই। পরে গিয়ে বললাম ভাই একটা ফোন করা যাবে? পরে বললো যে হ্যাঁ ফোন করা যাবে, ওয়াইফের নাম্বারে ফোন দিলাম। এবার একজন মানুষের দীর্ঘ 8 বছর কিভাবে আয়না ঘরে কেটে গেল, চলুন শুনে আসি তার গল্প। আমার সামনে আসলো, আমার সামনে এসে বললো হাত দেন, মানে তার হাত করা পড়বে, হ্যান্ডকাপ হাতে নিয়ে বললো হাত দেন। তো আমি বললাম আপনাদের পরিচয় কি, আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আপনাদের পরিচয়পত্র দেখান আমাকে। তো তারা আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, খালি বলছে হাত দেন হাত দেন হাত দেন। তো এই অবস্থায় আমার আত্মসম্মান রক্ষার্থে আমার মনে হচ্ছিল যে একসময় যেন আমি না বলে গায়ে হাত দিবে, তো আত্মসম্মান রক্ষার্থে আমি হাত দিলাম। ব্রিগেডিয়ার আজমিকে তুলে নেওয়া হয় তার মগবাজারের বাসভবন থেকে, তবে পরিবারের সামনে প্রকাশ্যে। হাত বাঁধলো, চোখ বাঁধলো, খুব চরম দুর্ব্যবহার করেছে, আমার চিৎকার চেঁচামেচি করেছে। আমি এখনও স্তম্ভিত হয়ে যাই। একজন অফিসার কী করে, আমার মতো একজন অফিসারকে, সিনিয়র অফিসারকে সে তুই তাকারি করে কথা বলেছে এবং আমাকে গাড়িতে নিয়ে বসিয়ে তারপরে মুখোশ পরিয়েছে, যেটাকে আপনার জমটুপি বলে, কেউ মুখোশ পরিয়েছে। তারপরে তো আগে পিছিয়ে কতগুলো গাড়ি ছিল, কতজন ছিল পরে আমি শুনেছি, তখন তো দেখার কোনো সুযোগ হয়নি। তার উপরও শারীরিক এবং মানসিক নির্যাতন নেমে আসে বলে জানান আজমি। যারা বুলেটের গতিতে কাজ করেছে তাদের মতো অফিসার আমাকে, মানে এই সার্জেন্ট লেভেলের অফিসার, তারা আমাকে চোখ রাঙিয়ে গলা চড়িয়ে ধমক দিয়ে কথা বলছে, এগুলি খুব কষ্ট করছিল। মায়ের বুক ছেড়ে নিয়ে গেছে আমার মা, আমি অন্ধের লাঠি ছিলাম, আমার মা 3টা বছর কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার মায়ের 1 ফোঁটা চোখের জল ফিরিতে পারবে? অন্ধকার ঘরে বন্দি থাকা অবস্থায় তিনিও অন্যদের কান্নার আওয়াজ পেয়েছেন বলে জানালেন আজমি। আমি আশেপাশে রুম থেকে চিৎকার চেঁচামেচি, ছোট চিৎকার চেঁচামেচির আওয়াজ পেতাম। বিলাপ করতো, প্রলাপ করে সারা রাত জেগে জেগে কাঁদতো, আপনার হাউমাউ করে কাঁদতো। রাত 1টার সময় উঠে আজান দিত। মানুষ অনেকে আমি দেখেছি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমার রুমের সামনে দিয়ে আমি দেখেছি ধস্তাধস্তি করে। কখন দিন গেছে কখন রাত এসেছে তাও জানার উপায় ছিল না বলে জানান আজমি। আমার সমস্ত পৃথিবী থেকে আমাকে বিচ্ছিন্ন রাখেন। আমাকে আল্লাহর আকাশ, চাঁদ, তারা, সূর্য, মেঘ, বৃষ্টি দেখতে না দেন, মাটি দেখতে না দেন। হোয়াট ডিফারেন্স আছে? এটাতে কোনো আসে যায় যে আমাকে মাটিতে রাখলেন না আপনি সোনাগায় রাখলেন?
ওই কষ্টের সাথে কোথায় কী অবস্থায় ছিলাম এটা কোনো তুলনাই হয় না। চারিদিকে তো সারাক্ষণ শব্দ হতো, আমার হিয়ারিং লস হয়েছে, এখানে ডাক্তার ইনভেস্টিগেশন দেখেছে 50% হিয়ারিং লস হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তি মেলে আজমির। যে যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের বিরুদ্ধে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সব কথা আস্তে আস্তে বেরিয়ে আসবে। যারা এখন পর্যন্ত কারা নিহত হয়েছে, এখনও আটক আছে, যদি থেকে থাকে, তাদেরকে মুক্ত করার জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা করা উচিত, গুম কমিশনের চেষ্টা করা উচিত। আয়নাঘর কোথায়, আয়নাঘর কেমন, আয়নাঘর কারা পরিচালনা করছেন, এ নিয়ে নানা প্রশ্ন সাধারণ মানুষের মনে। আয়নাঘর থেকে যারা ছাড়া পেলেন তাদের কাছ থেকে যে বর্ণনা পাওয়া গেছে সেই আয়নাঘরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আয়নাঘর প্রথম আলোচনায় নিয়ে আসে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে। আয়নাঘর থেকে যারা ছাড়া পেয়েছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, হাসিনুর রহমান, সোহেল রানা এবং ইকবাল চৌধুরী। তাদেরকে কিভাবে তুলে নেওয়া হয়েছে সেই গল্প তুলে ধরেছেন ক্রাইম ওয়াচ টিমের কাছে। তারা বলেছেন তাদেরকে একই পদ্ধতিতে একই পন্থায় গ্রেপ্তার করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। গাড়িতে তোলার পরপরই চোখ বেঁধে দেওয়ার ঘটনাও একই রকম। দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেজন্য দিনের ওটাও দেখতে না পারে, এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাঘরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের ধরনও এক, প্রশ্ন কমন। মানুষের কান্নার এবং মানুষের চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এই 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। আয়নাঘরের পাহারাদার কারা, তাদের আচরণ কেমন, কাজই বা কি? কি সকাল বিকাল বুঝতে পারবেন না, এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। হালকা আজান শোনা যেত, যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না বলতো যে এটাই আদেশ, সময় বুঝতে না পারে। আয়নাঘরের খাবারের মান কেমন, কি খেতে দেয়া হয়, কিভাবে খেতে দেয়া হয়? ভাত, ভাত, মাছ, শাকসবজি, মানে খাবার মোটামুটি আর কি খেয়ে বাস্তবে আর কি। সকাল নাস্তা 2টা রুটি, ভাজি দিত একটু, এই শুক্রবার দিন দিত আপনার 2টা রুটি লাচা সামনে। ঈদের দিন দিত পোলাও দিত আর কি, পোলাও কুমা টুমা দিয়ে। রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না, আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, খারাপ কি। আয়নাঘরের বাসিন্দাদের শৌচকর্ম এবং গোসলেরও নাকি নিয়ম একই। আমি যদি একটু টয়লেটে বেশি দেরি করি, হ্যাঁ, বা কেউ যদি দ্বিতীয়বার টয়লেট যেতে চায় তাহলে কিন্তু ওরা প্রহার করে। আয়নাঘরের ভাষা কি? আয়নাঘরে সব সময় কেন উচ্চ শব্দ জারি থাকতো? সিটি দিয়ে ইশারা, ওরা কিন্তু কথা কম বলতো, ওদের কিন্তু কথা কেউ শুনতে পারতেছে না। আয়নাঘর থেকে ছেড়ে দেওয়ার পদ্ধতিও কিন্তু একই রকম। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে
খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়। আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু সময় দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। দর্শক, মানবতা বিরোধী অপরাধের তদন্তের জন্য ইতিমধ্যে কমিশন গঠন করা হয়েছে। যারা এই অপরাধের সাথে জড়িত তারা যেন বিচারের আওতায় আসে সেই প্রত্যাশা গুমের শিকার পরিবারগুলোর। একই সাথে যারা এখনও গুম নিখোঁজ তারা যেন তাদের পরিবারের কাছে ফিরে আসে সেই প্রত্যাশা আমাদেরও। এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, NTV, BSSC ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।